আসসালামু আলাইকুম। বাংলা সাহিত্যের মধ্যযুগ নিয়ে যদি আমরা একটু ডিসকাশনে আসি, এখানে মধ্যযুগ এটা হচ্ছে 1201 থেকে 1800 সাল পর্যন্ত এটা হচ্ছে মধ্যযুগ বলা হয়েছিল। মধ্যযুগকে আবার আহ, একটা সময়কে অন্ধকার যুগ বলা হতো। ঠিক আছে, অন্ধকার যুগটা ছিল আপনার 1201 থেকে 1350। এই যে তুর্কি যুগ, ঠিক আছে, এই তুর্কি যুগের আরেক নামই হচ্ছে অন্ধকার যুগ। আরেকটা নাম হচ্ছে আপনার সুলতানিয়া শাসন আমল ছিল 1351 থেকে 1575। মুঘল যুগ ছিল আছে 1557 থেকে 1757। ঠিক আছে, এটা আমরা যদি বিগত সালের প্রশ্ন দেখি যে নিদর্শন পাওয়া যায় না। ঠিক আছে, মধ্যযুগের নিদর্শন নয় হচ্ছে এটা চর্যাপদ। আমরা এগুলো পড়বো, হ্যাঁ, বৈষ্ণব পদাবলী, তারপর মঙ্গল কাব্য, শ্রীকৃষ্ণ কীর্তন, হ্যাঁ। তারপর মধ্যযুগের সময়কালটা, হ্যাঁ, মধ্যযুগের সময়কালটা একটু আগে দেখলাম 1201 থেকে 1800 সাল পর্যন্ত। এই অন্ধযুগের যুগের কথা বলছিলাম যে 1201 থেকে 1350 সাল পর্যন্ত। এই এই সময়কে অন্ধকার যুগ বা আপনার তুর্কি শাসন আমলও বলা হয়ে থাকে। হ্যাঁ, তুর্কি বীর ইখতিয়ার উদ্দিন বিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি, হ্যাঁ, লক্ষণ সেনকে পরাজিতের মাধ্যমে ভারতবর্ষে যে উম, ইসলামের বা মুসলমান শাসনের প্রতিষ্ঠা করছিলেন। ঠিক আছে, তারই আলোকেই এই 1200 থেকে 1350 সাল পর্যন্ত তুর্কি শাসন আমল হিসেবে আহ, করা হয়। ঠিক আছে, এই অন্ধকার যুগে কোনো সাহিত্য রচিত হয়নি মানে এই না যে কোনো গ্রন্থই রচিত হয়নি। হ্যাঁ, এটা মানে বাংলা ভাষায় কোনো সাহিত্য রচিত হয়নি, রচিত হয়নি, সরি। প্রাকৃত প্রঙ্গল, হ্যাঁ, এটা একটা আপনার আহ, গ্রন্থ। ঠিক আছে, এই গ্রন্থটা আপনার হচ্ছে ত্রয়োদশ শতকের প্রাকৃত ভাষায়, হ্যাঁ, প্রাকৃত প্রঙ্গল হচ্ছে প্রাকৃত ভাষায় শ্রীহর্ষ বর্ধন কর্তৃক এটা রচিত হয়। এটা হচ্ছে গীত কবিতার অন্তর্ভুক্ত ছিল। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম সাহিত্যকর্ম অন্ধকার যুগের। আর এটা ছিল শূন্য পুরাণ, সেটা হচ্ছে রামাই পণ্ডিত কর্তৃক সংস্কৃত ভাষায়, হ্যাঁ, গদ্য পদ্যের সংস্পর্শনে একটা চম্বক কাব্য এটা। ঠিক আছে, এর মূল নাম পাওয়া যায়নি, তাই নগেন্দ্রনাথ বসু রামাই পণ্ডিতের ভূমিকায় পাওয়া যায়। শূন্য পুরাণ অনুসারে এর নাম রাখেন হচ্ছে শূন্য পুরাণ। হ্যাঁ, এটা আপনি একটু দেখেন, এটা হচ্ছে আপনার আহ, এই গ্রন্থে বৌদ্ধদের শূন্যবাদ ও হিন্দুদের লৌকিক ধর্মের মিশ্রণ ঘটেছে। ঠিক আছে, এটার হচ্ছে 5টি অধ্যায় রয়েছে। আহ, এটার মোট অধ্যায় দেখেন একটু। এটা মুসলিম শাসনের প্রথম 5টি অধ্যায় রয়েছে, সৃষ্টি তত্ত্ব বর্ণনা করেছে এবং মোট 51টা অধ্যায়। হ্যাঁ, আর শেষে হচ্ছে ধর্ম পূজা সম্পর্কিত। আর শেখ শুভদয়া, ঠিক আছে, এটা আহ, রাজা লক্ষণের সভাকবি, হ্যাঁ, হলুয়াদ মিশ্রা সংস্কৃত ভাষায় এটা গদ্য পদ্যের সংমিশ্রণ অর্থাৎ চম্বক কাব্যে 25টা অধ্যায়ে এটি রচয়িতা রচিত করেন। ঠিক আছে, বাংলা সাহিত্যের অধ্যয়ন ও মানে অন্ধকার যুগের কিছু মতামত এখানে আছে। এটা এটা আমরা যেটা বলেছি, যেটা শাসন আমল, এটা আর তেমন কিছু নেই। আমরা যদি কোশ্চেন্স দেখি, দেখেন শূন্য পুরাণ কোন ধরনের? হ্যাঁ, শূন্য পুরাণ আমরা জানছি এটা চম্বক কাব্য, তাই না? তারপরে শূন্য পুরাণের রচয়িতা, ঠিক আছে, শূন্য পুরাণের রচয়িতাকে, শূন্য পুরাণ হচ্ছে রামাই পণ্ডিত কর্তৃক রচিত। বাংলা সাহিত্যের অন্ধকার যুগ হচ্ছে 1201 থেকে 1350 সাল পর্যন্ত, তাই না? অন্ধকার যুগের সাহিত্যকর্মের নিদর্শন, অন্ধকার যুগের সাহিত্যকর্মের নিদর্শন হচ্ছে শেখ শুভদয়া, তাই না? এটা হলো শেখ শুভদয়ার রচয়িতা কে ছিল? রাজা লক্ষণ সহ হলুয়াদ মিশ্রা, তাই না, সংস্কৃত ভাষায়। প্রকৃত পঙ্গল, ঠিক আছে, প্রকৃত পঙ্গল কে রচনা করেন? শ্রীহর্ষ, এটা প্রাকৃতিক ভাষায় নিদর্শন। আবার বলতেছি শূন্য পুরাণ কোন যুগের নিদর্শন? এটা অন্ধকার যুগের নিদর্শন। এটা একটু দেখে নিন। ঠিক আছে, আমরা এখন অন্ধকার যুগের, হ্যাঁ, এই মধ্যযুগের সৃষ্টিকর্ম, প্রথম সৃষ্টিকর্ম সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন। ঠিক আছে, সর্বজন স্বীকৃত খাঁটি বাংলা ভাষায় রচিত, হ্যাঁ, মধ্যযুগের প্রথম কাব্যগ্রন্থ আছে শ্রীকৃষ্ণ কীর্তন। ঠিক আছে, এটির রচয়িতা মধ্যযুগের আদি বা প্রথম কবি হচ্ছে বড়ুই চণ্ডীদাস। তাহলে এই যে শ্রীকৃষ্ণ কীর্তন, এটা রচয়িতা করেছিল হচ্ছে বড়ুই চণ্ডীদাস। ঠিক আছে, হাতে লেখা পুঁথিখানার প্রথমে 2 পাতা, ঠিক আছে, মাঝখানের কয়েকটি পাতা ও শেষের পাতাটি পাওয়া যায়নি। ঠিক আছে, প্রথমের 2টি পাতা, মাঝের কয়েকটি পাতা ও শেষ পাতাটি নেই। তাহলে প্রথমের 2টি পাতা, মাঝের কয়েকটি পাতা ও শেষ পাতাটি শ্রীকৃষ্ণ কীর্তনের পাওয়া যায়নি। শ্রীকৃষ্ণ কীর্তনের রচয়িতা হচ্ছে বড়ুই চণ্ডীদাস। পুঁথিখানিটি গ্রন্থের নাম, রচনা কাল, পুঁথি নকল, ঠিক আছে, দিনক্ষণ কিছু উল্লেখ নেই। ঠিক আছে,
বলতেছে তবে একটি চিরকুটে পাওয়া গেছে শ্রীকৃষ্ণ সন্দর্ভ বলে, যা শ্রীকৃষ্ণ কীর্তন নাম রাখেন বসন্ত রঞ্জন রায় দ্বিবল্লভ। ঠিক আছে, বল্লভ মানে বিদ্যা প্লাস বিদ্যুৎ টাইপের কোনো কিছু, যে অধিক জ্ঞানী। তারপর শ্রীকৃষ্ণ কীর্তনের রচয়িতা একটু আগেই আমরা বললাম যে রচয়িতা হচ্ছে বড়ুই চণ্ডীদাস। একে উদ্ধার করা হয় এটা 1909 সালে, তাই না? এটা পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের নিকটবর্তী কালিকা গ্রামের শ্রীনিবাস আচার্যের দৌহিত্র, মানে কন্যার পুত্র বংশের দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের এক ব্রাহ্মণের বাড়ির গোয়াল ঘরের মাচার উপর থেকে এটা পাওয়া যায়। ঠিক আছে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও পুঁথিশালার অধ্যক্ষ বসন্ত রঞ্জন রায় বল্লভ এটা উদ্ধার করেন। হ্যাঁ, বসন্ত রঞ্জন রায়ের আপনার উপাধি ছিল বিদ্যাবল্লভ। ঠিক আছে, শ্রীকৃষ্ণ কীর্তনের রচনার সাল ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ 1400, আর গোপাল হালদারের মতে 1450 থেকে 1500 সালের মধ্যে। শ্রীকৃষ্ণ কীর্তন যে প্রকাশিত হয় এটাও আপনার 1916 সালে প্রকাশিত হয়। এটা বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে, যেটা আমরা দেখছিলাম চর্যাপদ। ঠিক আছে, শ্রীকৃষ্ণ কীর্তনের হচ্ছে 13টি খণ্ড। এই খণ্ডগুলো বেশি ইম্পর্টেন্ট, এগুলো আসে। ঠিক আছে, জন্মখণ্ড, তাম্বুল খণ্ড, ঠিক আছে, দান খণ্ড, নৌকা খণ্ড, ভার খণ্ড, ছত্র খণ্ড, বৃন্দাবন খণ্ড, কালিয়া দমন খণ্ড, যমুনা খণ্ড, হার খণ্ড, বান খণ্ড, বংশী খণ্ড আর বিহর খণ্ড। হ্যাঁ, রাধা কৃষ্ণ, হ্যাঁ, এই চরিত্র। এই পরিচয়টা আমরা একটু আগে দিছি। ঠিক আছে, এখানে হচ্ছে 818টি পদ আছে, 161টি শ্লোক আছে, আর 13টি খণ্ডের সমন্বয়ে এটা তৈরি হয়েছিল। এই যে কাহিনীর এই যে 13টা খণ্ডের বিবরণ এখানে আছে, একটু পড়ে নিন। তারপর দেখেন মধ্যযুগের নাট গীতি পঞ্জালি বলা হয় কি বলেন তো? নাট গীতি পঞ্জালি বলা হয় শ্রীকৃষ্ণ কীর্তনকে। হ্যাঁ, মধ্যযুগের কোনটিকে নাট গীতি পাঞ্জালি বলা হয়? এটা হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তনকে। শ্রীকৃষ্ণ কীর্তন, ঠিক আছে, কাব্যের প্রথম খণ্ডের নাম কি? প্রথম খণ্ডের নাম হচ্ছে জন্মখণ্ড। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের অপর নাম শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের, ঠিক আছে, অংশ নয়। ঠিক আছে, আমরা দেখছি নৌকা খণ্ড, হার খণ্ড আছে, ঠিক আছে, রাধা খণ্ড আছে, কিন্তু প্রণয় খণ্ডটা নেই। তাহলে এটা অ্যান্সার হবে। বাংলা সাহিত্যের, হ্যাঁ, কালিকা গ্রাম থেকে উদ্বোধন করা হয় কি বলেন তো? এটা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রাপ্তি স্থান। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য থেকে উদ্ধার হয়েছিল কোথা থেকে? এটা একটা গোয়াল ঘর থেকে, তাই না? তারপরে গঠন রীতিতে শ্রীকৃষ্ণ কীর্তন হচ্ছে নাট গীতি। আমরা এটাই প্রথম যে প্রসেসটা দেখছিলাম, দেখেন যে নাট গীতি পাঞ্জালি কোনটি, সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতা হচ্ছে বড়ুই চণ্ডীদাস। বাংলা সাহিত্যের মধ্যযুগের প্রথম নিদর্শন হচ্ছে এই শ্রীকৃষ্ণ কীর্তন। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বড়া বড়াই, হ্যাঁ, কি ধরনের চরিত্র? রাধা কৃষ্ণের প্রেমদূত হচ্ছে বড়াই, তাই না? বড়াই কোন ধরনের চরিত্র দেখছেন? এটা হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য আবিষ্কার করেন হচ্ছে বসন্ত রঞ্জন রায়। মধ্যযুগের প্রথম কবি হচ্ছে বড়ুই চণ্ডীদাস। কোনটি শ্রীকৃষ্ণ কীর্তনের অন্তর্ভুক্ত নয়? দেখেন বান খণ্ড আছে, তম্বল খণ্ড আছে, নৌকা খণ্ড আছে, কিন্তু কালিকা দমন খণ্ড নেই। দেখেন এই যে খণ্ড সংখ্যা হচ্ছে 13টি। তারপর দেখেন আর একটা মধ্যযুগের সাহিত্যকর্ম, এটা হচ্ছে বৈষ্ণব পদাবলী। মধ্যযুগের শ্রেষ্ঠ সাহিত্যকর্ম এটা, ঠিক আছে, বা শ্রেষ্ঠ নিদর্শন হিসেবে বৈষ্ণব পদাবলী। রাধাকৃষ্ণের লীলা, আহ, রাধাকৃষ্ণের প্রেম লীলা সম্পর্কে এটা আবিষ্কৃত হয়। চতুর্দশ শতকের শেষের দিকে এই কবিতা রচিত হয়। শেষের দিকে ধর্মীয় আবেগ রচিত হয়নি। বৈষ্ণব শ্রী চৈতন্যদেব প্রচার বৈষ্ণব ধর্মাবলী। তার পদ বা পদাবলী, দেখেন পদ বা পদাবলী বলতে প্রধানত শ্রীকৃষ্ণের নীলা খেলা নিয়ে গান করার জন্য রচিত প্রশংসা সূচক কবিতা। বৌদ্ধ ও বৈষ্ণব ধর্মের রূঢ় বিষয়ক রচিত সাহিত্যকে বোঝায়। মধ্যযুগের পদাবলী সাহিত্যে ধর্মীয় ভাব অন্যতম। হিন্দুদের উপনিষেধে যে ব্রাহ্মণকে রস স্বরূপ বলা হয়েছে, প্রিয় রূপে উপাসনা করতে বলা হয়েছে, শ্রীকৃষ্ণকে সেই
অন্তরসের আধার আস্বাদনের জন্য পদাবলী রচিত হয়েছে। ঠিক আছে, দেখেন বৈষ্ণব পদাবলী কি মধ্যযুগের শ্রেষ্ঠ নিদর্শন, তাই না? এটা একটু আগে আমরা বললাম। দেখেন কবে বৈষ্ণব পদাবলীর বিকাশ ঘটে? চতুর্দশ শতাব্দীতে। বৈষ্ণব পদাবলী কৃষ্ণ রাধা হচ্ছে পরমাত্মা, আর রাধা হচ্ছে জীবাত্মার প্রতীক। বৈষ্ণব পদাবলী কে সংকলন করেন? হ্যাঁ, বাবা আওয়াল মনোহর দাস। ১৬ শতকের শেষার্ধে তিনি পদসমুদ্র গ্রন্থে বৈষ্ণব পদাবলী সংকলন করেন। তাহলে বৈষ্ণব পদাবলী কে সংকলন করেন? বাবা আওয়াল মনোহর দাস। বৈষ্ণব পদাবলীর রস হচ্ছে 5টি। হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট, রস 5টি। এটা একটা মনে রাখবেন যে একটা নেতা কর্মীর ভিতরে থাকে, হ্যাঁ, রাজনৈতিক যারা কর্মী থাকে, দেখেন কর্মীদের কি থাকতে হয়? শান্ত থাকতে হয়। আর নেতার কাছে তাদেরকে দাসের মতন থাকতে হয়, হ্যাঁ, দাস্য। ঠিক আছে, তাদের কোনো শখ থাকবে না, হ্যাঁ, সখ্য থাকবে না। তারা কি হবে? বৎসল্য হবে, হ্যাঁ, তাদের বশ করার মতো থাকতে হবে। তারপরে তাদের ব্যবহার হতে হবে কি? মধুর, তাই না? জাস্ট মনে রাখার জন্য একটা ট্রিক্স, আদার্স অন্য কিছু নাই। বাংলা সাহিত্যের রস হচ্ছে 9 প্রকার, কিন্তু বৈষ্ণব পদাবলীর রস হচ্ছে 5টি। এটা মনে রাখবেন। এই যে সিংহা রস, বীর রস, রুদ্র রস, বিভরত রস, হাস্যরস, অদ্ভুত রস, করুণ রস, ভয়ানক রস, শান্ত রস। ঠিক আছে, তাহলে বৈষ্ণব পদাবলীর প্রথম পদকর্তা, হ্যাঁ, বাঙালি কবি জয়দেব। ঠিক আছে, বাঙালি, কিন্তু তিনি বাংলা ভাষার কবি নাই, কিন্তু বাংলা ভাষায় কোনো গ্রন্থ রচনা করেননি। ঠিক আছে, রাজা লক্ষণ সেনের সভাকবি ছিলেন হচ্ছে জয়দেব। বৈষ্ণব পদাবলীর প্রথম কর্মকর্তা হচ্ছে এই জয়দেব। তিনি দ্বাদশ শতকের সংস্কৃত ভাষায় গীত গোবিন্দ নামে একটা রচনা করেন। ঠিক আছে, তাহলে এই যে বৈষ্ণব পদাবলীর প্রথম পদকর্তা, এটা ইম্পর্টেন্ট। প্রথম পদকর্তার নাম কে? প্রথম পদকর্তার নাম হচ্ছে, তারপরে দেখেন মৈথিলের, ঠিক আছে, মৈথিলের কোকিল। ঠিক আছে, মৈথিলের কোকিল বিদ্যাপতিকে মৈথিলের কোকিল বলা হয়। তিনি পদাবলীর আদি বৈষ্ণব কবি, পদাবলী ধারণার উপর তাকে হচ্ছে কবি কণ্ঠহার বলা হয়। এটা দেখবেন। বাংলা সাহিত্যের বৈষ্ণব পদাবলীর আদি কবি হচ্ছে চণ্ডীদাস। প্রথম কিন্তু যদি বলে যে প্রথম পদকর্তার নাম কি, তাহলে কিন্তু জয়দেব। আর যদি বলে প্রথম পদকর্তা, ঠিক আছে, পদাবলীর আদি কবি, তাহলে সেটা হবে চণ্ডীদাস। বড়ুই চণ্ডীদাস, তাই না? চণ্ডীদাস নিয়ে কিন্তু একটা মানে বিভ্রান্ত বিভ্রাম মানে কনফিউজিং আছে, হ্যাঁ, কনফিউজ আছে। বৈষ্ণব পদাবলীর অন্যান্য কবি হচ্ছে আপনার জ্ঞান দাস আছে, গোবিন্দ দাস আছে। ঠিক আছে, এটা একটু দেখে নেবেন। ব্রুজবুলি একটা মিশ্র ভাষা বা প্রাকৃতিক ভাষা বলে এটা, হ্যাঁ, ব্রুজবুলি ভাষা। চণ্ডীদাসের সমস্যা একটু আগে বলছিলাম, চণ্ডীদাস পাওয়া গেছে। চণ্ডীদাস 4 জনের নামকরণ করা হয়, হ্যাঁ, কিন্তু একজন শিওর, মানে এখানে আছে, দেখেন কোন এক জায়গায় পড়ে নেবেন, এখানে আছে এটা। দেখেন আহমেদ শরীফের মতে চণ্ডীদাস 3 জন, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হরপ্রসাদ শাস্ত্রীর মতে 3 জন, সুকুমার সেনের মতে হচ্ছে 2 জন। বৈষ্ণব পদাবলীর আদি পদকর্তা হচ্ছে জয়দেব। আদি কবি, হ্যাঁ, আদি কবি হচ্ছে বিদ্যাপতি। অবাঙালি কবি বিদ্যাপতি। উজবেল ভাষার উদ্ভাবকও বিদ্যাপতি। বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলীর প্রথম কবি হচ্ছে চণ্ডীদাস। বৈষ্ণব পদাবলীর পরমাত্মার প্রতীক হচ্ছে কৃষ্ণ, আর জীবাত্মার প্রতীক হচ্ছে রাধা। এই 4টা ইম্পর্টেন্ট। এখানে যদি আমরা কিছু উদাহরণ দেখি, দেখেন আহমেদ শরীফ। ঠিক আছে, আহমেদ শরীফের মতে আপনার পদকর্তা কয়জন? 3 জন। শুধু একজনের মতে 2 জন। ঠিক আছে, সেটা হচ্ছে সুনীতি কুমারের মতে। গীত গোবিন্দ কাব্যের রচয়িতা জয়দেব কার সভাকবি ছিলেন? হ্যাঁ, লক্ষণ সেনের সভাকবি ছিলেন। বৈষ্ণব পদাবলীর সঙ্গে কোন ভাষার সম্পর্ক আছে? হ্যাঁ, এটা বুরুজবুলি ভাষায়। সিংহার রসকে বৈষ্ণব পদাবলীর কি বলেছে? মধুর রস, তাই না? পদাবলী বলতে বোঝায় হচ্ছে আহ, বৌদ্ধ ও বৈষ্ণব ধর্মের রূঢ় বিষয়ক বিশেষ সৃষ্টি। বুরজবুলি একজন হচ্ছে মৈথিলীর, এক ধরনের অপ্রাকৃতিক ভাষা, কৃত্রিম ভাষা। বুরজবুলি ভাষার প্রবর্তক হচ্ছে বিদ্যাপতি। বাঙালি মৈথিলি ভাষা হচ্ছে বুরজবুলি ভাষা। বুরজবুলি একটি ভাষার নাম।
একটু দেখেন মঙ্গল কাব্যটা দেখবেন। দেখেন পঞ্চাশ হাতের শেষ অর্থে হচ্ছে অষ্টাদশ শতকের শেষ হাতে মঙ্গল কাব্য। মঙ্গল কাব্য হচ্ছে আপনার বাংলা সাহিত্যের মধ্যযুগের বিশেষ এক শ্রেণীর ধর্ম বিষয়ক আখ্যান কাব্য। ঠিক আছে, এখানে আছে স্বর্ণ দেবী করতে কি হয়, আদেশ লাভ হয়। মঙ্গল শব্দের অর্থ হচ্ছে কল্যাণ। যে কাব্যে দেবতার আরাধন্য বা মহত্ব কীর্তি রয়েছে, যে কাব্যের শ্রবণ করলে মঙ্গল বা ঘরে রাখলেও মঙ্গল, ৮ দিন অর্থাৎ এক মঙ্গল শুরু হয়। মঙ্গল কাব্যের লক্ষণ ও বৈশিষ্ট্য যদি আমরা লিখি, মঙ্গল কাব্যের মধ্যযুগের একটি বিশেষ ধরনের ধর্ম বিষয়ক আখ্যান কাব্য। ঠিক আছে, প্রায় সব কবি এটা স্বপ্নের মাধ্যমে পেয়েছেন। মঙ্গল কাব্য দুই প্রকার, ঠিক আছে, একটা হচ্ছে পৌরাণিক আর একটা হচ্ছে লৌকিক। মঙ্গল কাব্যের শাখা হচ্ছে 4টি, একটা মনসা মঙ্গল, চণ্ডী মঙ্গল, অন্নদা মঙ্গল আর ভারত মঙ্গল। এটা ইম্পর্টেন্ট। মঙ্গল কাব্যের কয়টি অংশ? মঙ্গল কাব্যের 4টি অংশ, একটা বন্দনা, একটা আত্মপরিচয়, একটা দেবখণ্ড, একটা নরখণ্ড। আদি মঙ্গল কাব্য হচ্ছে মনসা মঙ্গল। ঠিক আছে, আদি মঙ্গল কাব্য হচ্ছে মনসা মঙ্গল। মঙ্গল কাব্যের দুটি দেবতার প্রাধান্য হয়েছে, একটা মনসা আর একটা চণ্ডী। ঠিক আছে, আমরা এখন মঙ্গল কাব্যের ভিতরে আছি, আদি মঙ্গল কাব্যের ভিতরে আছি, যেটা হচ্ছে এই যে মনসা কাব্য। এই 4টা নিয়ে আলোচনা করব। তার প্রথমে হচ্ছে মনসা মঙ্গল কাব্য। ঠিক আছে, এটা হচ্ছে সর্বপ্রথম। ঠিক আছে, এই মঙ্গল কাব্যের কোন দুটি দ্বিধাদ্বন্দ্ব, একটা মনসা আর একটা চণ্ডী। মঙ্গল কাব্য বা মনসা কাব্যের আদি কবি হচ্ছে কানাহরি। এটা মনে রাখবেন, মনসা কানা। ঠিক আছে, সাপের অধিষ্ঠ দেবী হচ্ছে মনসা। ঠিক আছে, কেতকী ও পদ্মাবতী। কোন দেবীকে নিয়ে মনসা কাব্য রচিত? সাপের অধিষ্ঠ মনসা দেবীকে নিয়ে। উম, মনসা মঙ্গল কাব্যের প্রতিনিধিত্ব বা শ্রেষ্ঠ স্থায়ী হলো বিজয় কবি। ঠিক আছে, 22 হচ্ছে মনসা মঙ্গল জনপ্রিয় বিভিন্ন কবির রচিতা কাব্য। 12 মাস হচ্ছে 12 মাস ব্যাপী পুরো এক বছরের বিবরণ। ঠিক আছে, 34 হচ্ছে বিপন্ন চিত্রনায়িকা, 34 অক্ষের ইষ্ট দেবীর রচনা। ঠিক আছে, 34। মনসা মঙ্গল কাব্যের অন্যান্য কবি হচ্ছে নারায়ণ দেব, দ্বিজবংশী আর হচ্ছে ক্ষেপানন্দ। এই দ্বিজবংশী হচ্ছে চন্দ্রবতীর পিতা, প্রথম মহিলা কবি। হ্যাঁ, মনসা মঙ্গল কাহিনীটা একটু দেখে নিন পারলে। মনসা মঙ্গল 3জন কবির নাম লিখুন। ঠিক আছে, মনসা মঙ্গল 3জন কবি হলেন কানাহরি দত্ত, যিনি আদি কবি, বিজয় গুপ্ত আর বিপ্রদাস প্লাই। এটা ইম্পর্টেন্ট। তারপরে দেখেন চণ্ডীদাসের হচ্ছে মানিক দত্ত। তাহলে আমরা মনসা মঙ্গল বা মঙ্গল কাব্য দেখলাম, এবার হচ্ছে চণ্ডী মঙ্গলটা দেখব। ঠিক আছে, চণ্ডী মঙ্গলের প্রধান কবি হচ্ছে মুকুন্দ চক্রবর্তী। ঠিক আছে, চণ্ডী মঙ্গলের হচ্ছে মুকুন্দ চক্রবর্তী। চণ্ডী দেবীর কাহিনী দুইটি অঙ্গের। চণ্ডী কবির স্বভাবিক কবি হচ্ছে আপনার চণ্ডী কবির কোন কবিকে স্বাভাবিক কবি হয়? চণ্ডী কবির দ্বিজ মাধবকে স্বাভাবিক কবি বলা হয়। চণ্ডী মঙ্গলের কালকেতুর খণ্ডের বিবরণ, এটা একটু বিবরণটা একটু দেখলে দেখতে পারেন, না হলে দরকার নেই। অন্নদা মঙ্গল ধারার প্রধান কবি হচ্ছে ভারতচন্দ্র রায়গুণাকার। এটার অন্নদা মঙ্গল কাব্যের 3টি খণ্ড আছে, শিবনারায়ণ, বিদ্যাসাগর। ধর্মমঙ্গল কাব্যের আদি কবি হচ্ছে ময়ূর ভট্ট। ধর্মমঙ্গল কাব্যের পালায় বিভক্ত, 2 পালায় বিভক্ত, একটা হচ্ছে হরিশ আর একটা লাউসে। কালিকা মঙ্গল কাব্যের কবি কঙ্কন। শিব মঙ্গল কাব্য এটা কৃষি ভিত্তিক, এটা একটু দেখে নিন। অন্নদা মঙ্গল কাব্যের কিছু বিখ্যাত উক্তি আছে, আমার সন্তান যেন দুধে ভাতে থাকে, নগর পুরিলে কি, বিদ্যালয়ে বিদ্যালয় এড়াই। হ্যাঁ, এটা ভারতচন্দ্র রায়গুণাকারের বক্তব্য, কিন্তু মন্ত্রের সাধন কিংবা শরীরের পতন, হ্যাঁ, বড়র প্রীতি বা সব এগুলো একটু দেখে নিন।
এই দেখেন সে মনসা মঙ্গল, চণ্ডী মঙ্গল, অন্নদা মঙ্গল, এটা হচ্ছে আপনার ধর্মমঙ্গল, আর এটা হচ্ছে অন্নদা মঙ্গল। দেখেন মনসা মঙ্গল হচ্ছে কানাহরি দত্ত, বিজয় গুপ্ত, বিপ্রদাস পিলাই, এই তিনটা মনে রাখলেই হবে, ঠিক আছে। চণ্ডী মঙ্গলের হচ্ছে মানিক দত্ত, মুকুন্দ দাস চক্রবর্তী আর দ্বিজ মাধব, এটা মনে রাখলেই হবে। আর অন্নদামঙ্গলের একজন ভারতচন্দ্র, আর ধর্মই দেখেন ধর্মে ময়ূরভট্ট থাকবে, রূপরাম থাকবে, ঘনরাম থাকবে। প্রধান চরিত্র হচ্ছে চাঁদ সওদাগর, ফল্লুলাভ, ঈশ্বরী পাটনি, হরিশ্বরে, সেটা দেখলে মনে থাকবে। হ্যাঁ, মধ্যযুগের কোন কবির জন্ম কিশোরগঞ্জে? হ্যাঁ, দিস বংশীর জন্ম হচ্ছে কিশোরগঞ্জে। বাইশা কি? বাইশা হচ্ছে বাইশ কবির মনসা কাব্য। কালকেতু, হম, এর দেবী চণ্ডী কালকেতুকে কত ঘোড়া ধান করেছিলেন? হ্যাঁ, 7 ঘোড়া। বাংলা মঙ্গলের ঐতিহ্যবাহী হচ্ছে ভারতচন্দ্র, ঐতিহ্যবাহী চরিত্র হচ্ছে অন্নদামঙ্গল। চণ্ডীমঙ্গল কাব্যে চণ্ডী কার স্ত্রী? শিবের স্ত্রী। আবার সন্তান যেন দুধে ভাতে থাকে, ঈশ্বরী পাটনে। মানসমঙ্গলের বিজয় কাব্যের নাম হচ্ছে পদ্মা পুরাণ, তাই না? কবি নন, হ্যাঁ, এ দেখেন মঙ্গল কাব্যের কবি নয়, মঙ্গল কাব্যের আর এক নাম হচ্ছে মনসা, তাই না? মনসা মঙ্গল। দেখেন কানাহরি দত্ত হিসেবে প্রথম কবি, ঠিক আছে। তারপরে দেখেন মানিক দত্ত ছিল, ভারতচন্দ্র ছিল, ঠিক আছে, কিন্তু এই যে দশ রায় ছিল না। মধ্যযুগের কবির নাম কি? এটা হচ্ছে ভারতচন্দ্র রায় গুণাকার। এগুলো একটু দেখলে পড়লে পারবেন। এই পর্যন্ত থাক, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।